তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি হিস্ট্রি হল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি CC11-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পথ তৈরি করার ক্ষেত্রে দার্শনিকদের অবদান মূল্যায়ন করো, বা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা। যেই যাই প্রশ্ন পড়ুক না কেন, এই প্রশ্নটা লিখলে আপনাদের সমস্ত প্রশ্নই উত্তর কভার হয়ে যাবে। মানে ফরাসি বিপ্লব তৈরির ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা, এইটা পড়লে অবশ্যই আপনাদের হয়ে যাবে। আর এইটা যদি PDF চান তাহলে আমি অবশ্যই ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে PDFটি ডাউনলোড করে নিতে পারেন। এবং আমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইটও আছে historyhall.xyz, তো চাইলে সেখানে ভিজিট করে আরও অন্যান্য প্রশ্ন নিয়ে মানে সেখান থেকে আপনারা জোগাড় করতে পারেন। কারণ সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসতে হয়তো কিছু সময় লাগতে পারে, সেখানে আমি আগে থাকতেই দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেখান থেকে আপনাদের পছন্দ মতো সমস্ত প্রশ্ন ও তার উত্তর আপনারা নিতে পারেন। তো আর দেরি না করে এই প্রশ্নটি বা এই প্রশ্নের উত্তরটি আমি আপনাদের ঘরে পড়ে শুনিয়ে দিতে চাই, যাতে আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা না হয়। তো ফরাসি বিপ্লবের ক্ষেত্রে অষ্টাদশ শতকীয় দার্শনিকদের ভূমিকা নিয়ে ঐতিহাসিক মহলে বিতর্কের শেষ নেই। দার্শনিকরা কেউই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়নি বা অংশগ্রহণ করেনি। কিন্তু এখানে কিন্তু বানানটা একটু টাইপে মিস্টেক হয়ে গেছে, তো এখানে কিন্তু হবে। তারা তাদের লেখনীর জোরে মানুষের ভাবনা চিন্তার পরিবর্তন আনতে প্রয়াসী হয়েছিলেন। ফরাসি দার্শনিকরা ধর্মীয় অসহনশীলতা ও ক্যাথলিক নিষেধাজ্ঞাকে তীব্র আক্রমণ করেছিলেন। ফ্রান্সের যাজক সম্প্রদায় তাদের কর্তৃত্বর জন্য পার্থিব শাসক তথা শাসক গোষ্ঠীর ওপর খুব বেশি নির্ভর করতেন। সেই কারণে দার্শনিকরা চার্চের বিরোধে সুযোগ সুবিধা, যাজকদের অবক্ষয় ও অন্ধ অনুশাসনের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছিলেন। ভলতেয়ার, মন্তেস্কু, রুসো যৌক্তিক একেশ্বরবাদী ছিলেন, অর্থাৎ তারা বিশ্বাস করতেন ঈশ্বর বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, কিন্তু মানব জীবনের ওপর তার কোনো নিয়ন্ত্রণ বা প্রভাব নেই। ভলতেয়ার বিখ্যাত মন্তব্য ছিল, ঈশ্বরের অস্তিত্ব যদি নাও থাকতো তবে তাকে আবিষ্কার করতে হতো। অন্যদিকে ডিডরো ছিলেন নাস্তিক। মন্তেস্কু, ভলতেয়ার, ডিডরো এবং রুসো, এই চারজন মহান অষ্টাদশ শতকীয় ফরাসি দার্শনিক তাদের অনন্য সাধারণ চিন্তাভাবনার মাধ্যমেই জগৎকে আলোকিত করেছিলেন এবং সমাজ, ধর্ম ও রাজনীতিতে অসামান্য প্রভাব ফেলেছিলেন। ফ্রান্সের সাহিত্য ও সমাজ জীবনে সাম্যবাদী আদর্শের প্রতিফলন ছিল স্পষ্ট। জ্ঞানদীপ্তির যুগের উপরিউক্ত মননশীল ব্যক্তিরা স্বসমাজে উচ্চবর্গ মানুষদের বিলাসবহুল জীবন এবং সামাজিক কৌলীন্যের অন্যায় দাবিগুলোকে তীব্র ভাষায় নিন্দা করেছিলেন। তারা সমাজের সার্বিক উন্নতির জন্য কার্যকর জ্ঞানের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। তারা সকলেই প্রবলভাবে বিশ্বাস করতেন যে সামাজিক অবস্থান নির্বিশেষে প্রতিটি মানুষের জন্মমতের দরবারে অংশগ্রহণ করার অধিকার আছে। রাজা স্বৈরতান্ত্রিক ক্ষমতা থেকে শুরু করে সামাজিক বৈষম্য, এই সমস্ত কিছুর বিরুদ্ধেই তারা আক্রমণ চালিয়েছিলেন। মন্তেস্কু ছিলেন জ্ঞানদীপ্তির আদর্শের অন্যতম উজ্জ্বল প্রবক্তা। তার পার্সিয়ান লেটার নামক গ্রন্থে তিনি দাসপ্রথার বিরুদ্ধে তীব্র আক্রমণ চালান। তার স্থির বিশ্বাস ছিল দাস ব্যবস্থা একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সম্প্রসারণ এবং দাসপ্রথা প্রাকৃতিক আইনের পরিপন্থী। তার রচিত দ্য স্পিরিট অব লস গ্রন্থে তিনি রাজা স্বৈরাচার রোধের বিচার ব্যবস্থা, আইনসভা ও শাসন বিভাগের ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা বলেন। তিনি মনে করতেন রাজা সার্বভৌম ক্ষমতার আধার ঈশ্বর নয়, জনগণ। ভলতেয়ার একজন যৌক্তিক একেশ্বরবাদী হিসাবে বিশ্বাস করতেন ঈশ্বর ও বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা, কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা হয় কতগুলি বৈজ্ঞানিক নিয়মের দ্বারা। ডেনিস ডিডেরো প্রায় 25 বছর ধরে বিশ্বকোষ রচনা করেন। তার এই বিশ্বকোষের মধ্যে রাজকীয় কর্তৃত্ব বিরোধী বক্তব্য অন্তর্নিহিত ছিল। তার বলিষ্ঠ বিশ্বাস ছিল যে কোনো কিছুই সমালোচনার ঊর্ধ্বে নয়। ফরাসি জ্ঞানদীপ্তির আর একজন কালজয়ী প্রতিনিধি দার্শনিক জ্যাক রুসো তার বিখ্যাত ডিসকাস অন দ্য অরিজিন অফ ইকুয়ালিটি তে যুক্তির মাধ্যমে দেখিয়েছেন যে সমস্ত মানব সমাজই দুর্নীতিগ্রস্ত, কারণ সেখানে একে অপরের ওপর প্রভুত্ব
করতে চায়। 1762 সালে প্রকাশিত রুসোর বিখ্যাত গ্রন্থ সোশিয়াল কন্ট্রাক্ট, এখানে তিনি লেখেন, মানুষ জন্মগত স্বাধীন এবং সর্বত্রই সে শৃঙ্খল আবদ্ধ। এই গ্রন্থে তিনি একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের প্রয়াসী হন। তা হলো মানুষ তার ব্যক্তি স্বাধীনতা বিসর্জন না দিয়ে কিভাবে সমাজে সংঘবদ্ধ সুরক্ষা ও ন্যায় নিশ্চিত করতে পারে। রুসো কল্পনা করেছিলেন যে এমন একটি সামাজিক চুক্তি সম্পাদিত হবে যার মাধ্যমে ব্যক্তি ও তার স্বাভাবিক অধিকারের সাধারণের ইচ্ছার কাছে সমর্পণ করবেন। রুসোর কাছে সাধারণ ইচ্ছা ছিল সমান রাজনৈতিক অধিকার ভোগকারী নাগরিকদের মধ্যে ঐক্যমত। রুসো বিশ্বাস করতেন যে একমাত্র প্রত্যক্ষ গণতন্ত্রের উপর নির্ভরশীল রাজনৈতিক ব্যবস্থার শোষণ ও নিপীড়নের সার্বজনীন প্রবণতার পথ প্রস্তুত করতে পারে। একথা অনস্বীকার্য যে মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের মতো বিপ্লবী দলিল অবশ্যই রুসোর চিন্তাধারার কাছে ঋণী। তাছাড়া আবেসিয়ে থেকে রোবসপিয়ার পর্যন্ত ফরাসি বিপ্লবের বহু নেতার লেখায় ও বক্তৃতায় রুসোর রাষ্ট্রচিন্তার প্রভাব স্পষ্ট। সমসাময়িক ইংরেজ দার্শনিক এডমন্ড ব্রাক তার ফরাসি বিপ্লব সংক্রান্ত আলোচনার মত দিয়েছেন। বিপ্লব ছিল একদল শিক্ষিত মানুষ ও দার্শনিকদের ক্রুশক্রান্তের পরিণতি। তার মতে ফরাসি বিপ্লব ছিল হাতে গোনা কিছু বুদ্ধিজীবীর ষড়যন্ত্রের ফসল। এই ষড়যন্ত্রের তথ্যে আরও বিশদ ব্যাখ্যা দিয়েছেন আবে বারুয়েল। অষ্টাদশ শতকের ফ্রান্সের স্থিতিবস্থা ভেঙে দিয়ে একটি বৈপ্লবিক অভ্যুত্থান ঘটানোর জন্য তিনি দার্শনিকদের দায়ী করেছেন। 1840-এর দশকে এই অসামান্য ঐতিহাসিক জুলে মিশেল বিপ্লবীদের প্রতি সহানুভূতি ছিলেন। তার কাছে ফরাসি বিপ্লব ছিল রাজতন্ত্র ও অভিজাততন্ত্রের নিষ্ঠুরতা ও অন্যায়ের বিরুদ্ধে জনতার এক স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান। তবে তিনি দার্শনিকদের অবদানকে ছোট করে দেখেননি, কারণ দার্শনিকরাই মানুষকে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সচেতন করেছিলেন। তকভিল মনে করেন, সরকারি দোষ ত্রুটি তৎকালীন ফ্রান্সে এক রাজনৈতিক বিরোধিতার ক্ষেত্র প্রস্তুত করেছিল, কিন্তু এই রাজনৈতিক বিরোধিতা প্রাথমিক বহিঃপ্রকাশ ঘটেনি। তখন সরকার বিরোধীরা হাতে কলম তুলে নেন এবং ক্রমে নেতৃত্বে উঠে আসেন। তাদের উদ্দেশ্য ছিল দেশের যাবতীয় সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিকে সমূলে উৎপাদিত করা। তকভিলের কাছে দার্শনিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও বার্কের ন্যায় তিনি একে ষড়যন্ত্র হিসাবে দেখেননি। তার কাছে এটি ছিল বৈষম্য ও অপসারণের এক বিরুদ্ধ প্রতিক্রিয়া। মার্ক্সবাদী ঐতিহাসিক এলবার্ট সবুল কিন্তু জ্ঞানদীপ্ত দার্শনিকদের ভূমিকাকে গুরুত্বহীন বলে মনে করেননি। সবুলের মতে জ্ঞানদীপ্ত ছিল একান্তই বুর্জোয়া শ্রেণীর মতাদর্শ। সমাজের আর্থিক ভিত্তি পরিবর্তিত হবার সঙ্গে সঙ্গে মতাদর্শের ক্ষেত্রেও পরিবর্তন এসেছিল। তবে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান এক অসামান্য ব্যাখ্যা দিয়েছেন ঐতিহাসিক জর্জ রুদে। তার মতে অর্থনৈতিক দুরবস্থা, সামাজিক অসন্তোষ ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষাজনিত হতাশা ইত্যাদি এককভাবে বিপ্লব ঘটাতে পারত না। বিভিন্ন ভাবধারাকে একীকরণের প্রয়োজন ছিল আশা ও প্রতিবাদের একটি সাধারণ ভাষা তৈরি করার। তাছাড়া বিভিন্ন ধরনের স্বার্থজড়িত বিরোধ, বিবিধ সামাজিক শ্রেণীর অসন্তোষ ও হতাশাকে এক সূত্রে গেঁথে ফেলার জন্য একটি বিপ্লবী মনস্তত্ত্ব তৈরির দরকার ছিল। রুদের মতে এই মতাদর্শ দায়িত্বগুলি পালন করেছিলেন অষ্টাদশ শতকীয় ফরাসি দার্শনিকরা। রুদো লিখেছেন, আমাদের সময়ে বিপ্লবে মতাদর্শ ভিত্তি স্থাপন করে রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল না। সেক্ষেত্রে বলা যায় জ্ঞানদীপ্ত লেখকরা বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করার ক্ষেত্রে প্রাথমিকভাবে একটি অভ্যন্তরীণ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রুদেকে অনুসরণ করে বলা যায় অষ্টাদশ শতকীয় দার্শনিকরা পূর্বতন ব্যবস্থার মতাদর্শগত সমর্থন দুর্বল করে দিয়েছিল। তো আশা করছি আপনাদের এই নোটটি ভালো লেগেছে এবং এই নোটটির অনেক জায়গায় কিছু কিছু বানান ভুল আছে। আমি যেখানে বলেছি সেই হিসাবে পড়ে আপনারা লিখে নিলে বানানটা ঠিক হয়ে যাবে এবং আশা করছি আপনাদেরও আইডিয়াতে আপনারা সেটিকে ঠিক করে নেবেন, কারণ এটি যে নোট তৈরি করেছেন সম্ভবত তার কিছু প্রিন্টিং মিস্টেকের কারণে একটু গণ্ডগোল হয়ে গিয়েছে। আশা করছি আপনারা এটিকে একটু অ্যাডজাস্ট করে নেবেন নিজেদের মতোভাবে, এবং যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটটি কালেক্ট করতে পারেন। সেখানে আমি এর থেকে ভালোভাবে নোটটিকে আরও
পাবলিশ করেছি, তো চাইলে আপনারা সেখানেও ভিজিট করতে পারেন। আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ তাদের। এবং আমাদের একটা নতুন চ্যানেল এটা, চাইলে আমাদের সাপোর্ট করতে পারেন, আপনাদের সাপোর্ট আমাদের একান্তই দরকার। এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটকেও ফলো করতে পারেন, সেখানে আমি এইরকম CC11, 12 এবং আপনাদের যে DSC A1 আর B1 সেখানে আমি অলরেডি আগে থাকতে আপলোড করে রেখেছি। কারণ মানে সমস্ত কিছুকে ভিডিও বানিয়ে আপলোড করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, সেই কারণে আমি আগে থাকতেই সেখানে নোট হিসাবে দিয়ে রেখেছি। চাইলে আপনারা সেখানে অবশ্যই ভিজিট করে দেখতে পারেন। তো যদি নোটটা ভালো লেগে থাকে অবশ্যই চাইলে একটা লাইক, আর আপনার যদি কোনো পার্সোনাল মন্তব্য থাকে অবশ্যই করতে পারেন। এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের ডিসক্রিপশানে দেওয়া কন্ট্যাক্ট আস পেজে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আরেকবার যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।